আগস্টের পরে সারা দেশে একটা মেসেজ চলে গিয়েছিল যে এখন আমরা ক্ষমতাতে আসছি, তারা নিয়ন্ত্রণ করবে আর কি, আমরা নিয়ন্ত্রণ করবো। এই মেসেজটা ওই তখন থেকে 5 আগস্টের পরেই চলে গিয়েছে সারা দেশে। এবং তারপর তারা নিজেদের মতো করেই বিভিন্ন জায়গায় সিদ্ধান্ত, সেটা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হোক বা এই অন্তর্জাল শ্রেণীর ঘর বাড়ি তাদের উচ্ছেদ করা হোক, প্রত্যেকটা জায়গাতে তারা ওইখানে করেছে, কাজ করেছে। এই ইমামরা বিভিন্ন ইয়ের সঙ্গে যুক্ত, কেউ কওমি হেফাজতের সঙ্গে যুক্ত আছে, কেউ জামাতের সঙ্গে যুক্ত আছে, কেউ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে, কেউ খেলাফত মজলিসের সঙ্গে যুক্ত আছে, কিন্তু তাদের বিষয়টা ছিল একই। অর্থাৎ আমরা একটা জিনিস দেখেছি যে বিভিন্ন লেয়ারে কাজ হয়েছে সেটা, এবং যাদের উদ্দেশ্য ছিল একটাই। আমরা বিভিন্ন জায়গাতে গিয়েছি, দেখা যাচ্ছে যে দোজাপি আমাদের শেরপুরে গেলাম, যেখানে মপ তৈরি করে একটা কি বলো পীরের খানকা পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলা বলতে যেটা বোঝায়, সেই গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। ইভেন মসজিদ পর্যন্ত, মসজিদে আমরা খুব মানে বিস্ময়ের সঙ্গে দেখলাম যে ইলেকট্রিক তার পর্যন্ত, কনসিল লাইন দেয়াল কেটে ইলেকট্রিক তার পর্যন্ত বের করে নিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা শুধু ভাঙা ছিল না, এটা এক ধরনের লুট ছিল। যে ইলেকট্রিক তার খুলে নিয়ে যাওয়া, দেয়াল ভেঙে, এটা আমার কাছে খুবই হয়েছিল। এবং সেখানে আমরা পেলাম যে একজন মারা গিয়েছিল, এবং যে ব্যক্তিটি মারা গেল তার বাবার সঙ্গে আমাদের কথা হলো। সেই বাবার সঙ্গে পৌঁছতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। তার ছেলেকে পীরের লোকজন মেরেছে নাকি এই ঘটনার প্রয়োজনে তাকে মেরে ফেলা হয়েছে, এটা নিয়ে তার বাবা সন্দিহান ছিল। আমাদের ফাইন্ডিংস এর এরকম মানে অসংখ্য মানে, এবং তারা যারা ঘটিয়েছে এই মাদ্রাসা শিক্ষকরা, এই তৌহিদি জনতার নামে বা ইসলাম রক্ষার নামে যারা এসছে, আমরা তাদের খোঁজে যখন গেলাম, তারা বিভিন্ন মাদ্রাসায় মসজিদে আছে। আমরা ওই কথা বের করার জন্য তার ভয় যে এরকম আপনারা আগালেন, মামলা হলো, তারপরে আর আগাচ্ছেন না কেন, এইভাবে প্রথমে তাদের সঙ্গে কথা বললাম যে তাদের পক্ষে আমরা কথা বলতে যাচ্ছি। তো তখন বলছে যে অমুক তো নিষেধ করলো, ঢাকা থেকে অমুক আমাদেরকে না করলো, তাছাড়া তো আমরা এদেরকে ঘুরাই দিতাম, ছড়াই দিতাম, এরকম কথাবার্তা আমাদেরকে আসলো। তারা যে ওখানে ধরেন মাদ্রাসাগুলো চালাচ্ছে, সেটাকে অনেক আগে থেকেই তারা ফান্ড করে আসছে, ঠিক আছে, যেগুলো মাদ্রাসা ভিত্তিক কি আছে। তারপরে আপনার দোজাপীরের যেটা ইয়ে হলাম, তাদের মূল সমস্যাটা ছিল যে এই দোজাপীরের ওখানে প্রতিদিন প্রচুর ইনকাম ছিল। প্রতিদিন বিভিন্ন ভক্তরা আসে, তারা ইয়ে করে, আশেকানরা আসে, তারা ওখানে টাকা দিয়ে দেয়। এত টাকা ওরা পাচ্ছে, তারা বড় বড় জিনিস করছে ওখানে। কিন্তু তার পাশাপাশি যে এই মাদ্রাসার ইয়েরা, তারা অনেক ইয়ে ছিল, ওই পরিমাণ টাকা ইনকাম করতে পারছে না। এবং গ্রামবাসীরাও তাদেরকে ঠিক না দিত হচ্ছিল এই দোজাপীরের। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল যে ভিকটিমকে খুঁজে বের করা। ভিকটিমকে আমরা এলাকাতে সবাইকে সহজে পাই না। যেমন একটা লাইব্রেরিতে অবৈধ বই আছে, ব্যান্ড বই আছে, এই লাইব্রেরিটা একটা মব সৃষ্টি করা হয় এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় বই। আচ্ছা, তো তারা সেই লাইব্রেরি পরিচালনা হতো, পরে শেষ পর্যন্ত থানা পর্যন্ত যায়, যে তারপর লাইব্রেরিতে বইগুলো কিছু ফেরত নিয়ে আসতে পেরেছিল, কিন্তু লাইব্রেরিটা তখন পর্যন্ত বন্ধ। এবং যারা পরিচালনা করতো তারা প্রত্যেকেই এলাকা ছাড়া, কেউ ময়মনসিংহে আছে, কেউ টাঙ্গাইলে আছে, এরকম অবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করবো কিভাবে? এবং যে বিষয়টাকে নিয়ে লাইব্রেরিতে ইয়ে করলো, কাজী মোতাহার হোসেনের একটা পোস্ট, যে সংস্কৃতি হচ্ছে শিক্ষিত মানুষের ধর্ম, মোতাহার হোসেনের কোট, এই কোটটা সে ফেসবুকে দিয়েছিল ওই লাইব্রেরির একজন সদস্য। এবং তখন তার বিরুদ্ধে হলো যে এরা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। এই অজুহাত দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করা হয়। শেষ পর্যন্ত মানে প্রশাসনের উদ্যোগে লাইব্রেরিটা তখন পর্যন্ত বন্ধ। লাইব্রেরির বই কিছু ফেরত পেলেও তারা আর এলাকাতে অ্যাক্টিভ থাকতে পারেন না।
স্টিল নাও গত মাসে ওই লাইব্রেরি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল, সেও একজন স্টুডেন্ট। তো কথা হলো আমার, সে এখনো লাইব্রেরিটা খুলতে পারে নাই, পাঠক আসতে পারে নাই, তারা সে এখন মানুষ নিয়ে থাকছে। তো এই যে নাপিত, সে যে ধর্মীয় ইয়েতে যেটা, এগুলো কোনো কিছু না। আমরা যেটা দেখলাম যে একটা ঘরের এই রকম পজিশন, দোকান ঘরে কোনাতে নাপিতের এই মুখে হচ্ছে হলো ওই সেলুনটা, তো সেই সেলুনে কাজ করে। এখন এই দোকানটা আগে যার ছিল এটা মালিকানা পরিবর্তন হচ্ছে, এখন নতুন মালিক এসেছে। তো নতুন মালিক তার দোকানের সামনে, এটা হচ্ছে রড সিমেন্টের দোকান, একটা সেলুন থাকুক এটা সে চায়, সে এটাকে এই তোলার জন্য এখন কোনোভাবে হচ্ছে না। আবার কাগজপত্র লিখে দিচ্ছে, প্রথমে বিক্রির ইয়ে দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল, সে বিক্রি সে রাজি না, সে চালাবে। তারপরে এখন খুব সাধারণ কথাবার্তা, আমি তার বাড়ি পর্যন্ত গেছে, এবং সেই নাপিত কিন্তু তার দোকানে, সেলুনের যে মালিক এবং তার ছেলে, তার দোকানে বন্ধ বসতে পারে না, তারা অন্য জায়গাতে সরে গেছে। আমরা তাদের বাড়িতে যে পরে কথা বলেছি, এবং ভীত, তারা সহজে কথা বলতে চান না, যে এই কথা বললে আরো আমাদের বিপদ আসবে, যে এই বুড়ো বয়সে মার খেয়েছে, তার ছেলে থাকতে পারছে না ঘরে, ছেলে আরেক জায়গাতে যে থাকে, এই অবস্থাতে। তো শেষে যেটা বেড়ে এলো, আমি ওই দোকানদারের কাছে যখন বললাম, বলছিল হ্যাঁ ওটা তো বলছিলাম, যে ও তো সবসময় বেশি বেশি কথা বলে, বেশি বোঝে, ওটা তো বলছিলাম যে এই ঘরই রাখার দরকার নেই। কথোপকথনে বেরিয়ে এসে তাদের মুখ থেকে। তো আমরা চেষ্টা করেছি যে তাদের বন্ধুত্বে ঢোকার জন্য, তাছাড়া আমরা মূল ঘটনাতে যেতে পারতাম। মানে প্রথমে তো এলাকার লোকজন, তারপরে যুক্ত হয়ে গেছে, খুবই মজার, যে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের ওখানকার নেতারা এবং সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট, তার সঙ্গে যখন আমি কথা বলতে গেলাম, ওখানে উনি আবার আরেকটা মেয়েদের ফুটবল খেলার সেটারও প্রতিরোধ উনি করেছিলেন ওখানে। তো উনি বেশ জেহাদি জোসে আমাদেরকে বললেন যে তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে এগুলো সব উনি নিজেই কন্ট্রোল করে ফেলতে পারতেন, কিন্তু এদিকে ঢাকা থেকে বারবার নিষেধ করার কারণে উনি আর এগোতে পারেন না। এরকম নানা জায়গাতে গেছে, আর আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা গিয়েছি এরকম ভাবে তাদেরকে ইয়ে করতে, যে আপনারা তো সঠিকই আগাচ্ছিল, আমাদেরকে বলতে দেখছে যে সঠিকই আগাচ্ছেন, তো পিছিয়ে আসলেন কেন, এই পিছিয়ে আসলেন কেন, এখান থেকে আমরা আসলে ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি। পুরো দেশে নেটওয়ার্ক আছে এবং তারাই এটা নিয়ন্ত্রণ করে দেয়, এবং তার সঙ্গে ইয়ে কওমি মাদ্রাসা ভিত্তিক যেটা হেফাজত, যেটা ইয়ে করে হেফাজত, আমাদের কাছে যেটা এসেছে যে হেফাজতের এখানে এই যে ইয়ের যে ঘটনাটা দুর্গাপীরের ওখানে, ওটার সঙ্গে মামুনুল সাহেব যুক্ত ছিলেন, তারা বলেছে তারা সে নিষেধ করার কারণে এটা আর আগায় না। তার মানে এখানে তাদের সঙ্গে সরকারের এক ধরনের যোগাযোগ ছিল, এখন করা যাবে না, পরে করতে হবে, এইরকম বিষয় ছিল।